ওয়েলকাম টু রাজাস অনলাইন ইংলিশ ক্লাস। সো আজকে আমাদের টেন্সের সেকেন্ড এপিসোড এবং বিগত এপিসোডে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। সো যারা বিগত এপিসোড অর্থাৎ বিগত ক্লাসটি তোমরা দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেল থেকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে বিষয়টি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বিষয়টি অবশ্যই দেখে নেবে, কারণ ওটা না দেখলে পরবর্তী টেন্সগুলো বুঝতে কিছুটা অসুবিধা হবে। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। তো চলো শুরু করা যাক আজকের এপিসোড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স। ওয়েলকাম ব্যাক। সো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকেই বলা হয় হচ্ছে প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে বা কোন ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করব? প্রধানত দুটি ক্ষেত্রে, দুটি শর্তে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। প্রধানত যখন কোনো কাজ বর্তমান কালে অর্থাৎ বর্তমান সময়ে চলছে এরকম বোঝায়, তখন সেটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আরেকটা ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়, সেটা কি? অর্থাৎ যখন কোনো সময় কোনো নিকটবর্তী ভবিষ্যৎকাল অর্থাৎ খুবই নিকটবর্তী, মানে হয়তো কিছুক্ষণের মধ্যে কাজটা হবে বা নিকটবর্তী ভবিষ্যৎকাল বোঝাবে, তখনই সেই ক্ষেত্রে হবে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দুটি শর্তে ব্যবহৃত হয়, একটা হচ্ছে বর্তমানকালে কোনো কাজ চলছে এরকম বোঝাতে, অথবা নিকটবর্তী কোনো ভবিষ্যৎকাল অর্থাৎ খুবই নিকটে অর্থাৎ কিছুক্ষণের মধ্যে বা কিছুক্ষণের মধ্যে ঘটনাটা ঘটবে এরকম নিকটবর্তী ভবিষ্যৎকাল বোঝালেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করা হয়। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স when the action of a verb, in English, when the action of a verb is going on at present time or the action of the verb is going to be held in near future. In that case present indefinite tense is used. So present indefinite tense যেমন সে ফুটবল খেলছে, আমরা নদীতে স্নান করিতেছি। এবার বাংলায় সাধারণত এই বাক্যগুলি বা এই টেন্সের ক্রিয়াপদের সঙ্গে তেছি, তেছো, তেছে এইগুলো যোগ থাকতে পারে। যেমন আমি বইটি পড়ছি, সে কাজটি করছে, তারা নদীতে সাঁতার কাটছে, বালকরা ফুটবল খেলছে, তার মানে কি কন্টিনিউয়াস চলছে। অথবা যদি নিয়ার ফিউচার বোঝায় তাহলে যেমন আমি কাজটি শুরু করতে যাচ্ছি, আমি এক্ষুনি আসছি, তার মানে কি তুমি কাউকে হয়তো বন্ধুকে বলছো যে আই এম কামিং জাস্ট নাও, আমি এক্ষুনি আসছি, তার মানে কি তুমি কিন্তু এখনো যাওনি কিন্তু তুমি এক্ষুনি আসছো, তার মানে কি এটা নিকটবর্তী ভবিষ্যৎকাল। আমরা আজকে সিনেমায় যাচ্ছি, তার মানে তুমি এখনো যাওনি কিন্তু সিনেমায় যাচ্ছ, মানে তুমি কিছুক্ষণ পরে বা কিছুক্ষণের মধ্যেই সিনেমায় যাবে। তো এরকম আমরা মার্কেটে যাচ্ছি, আমরা এখনো মার্কেটে যাইনি কিন্তু যাচ্ছি, নিকটবর্তী ভবিষ্যৎকাল। তো সেই ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যে ফরমেশনটা হয়, ফরমেশন অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবার প্রত্যেকটা টেন্সের ফরমেশন মানে হচ্ছে গঠনটা সিমিলার, মানে একই রকম হয়। যেমন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখেছিলাম সেরকমই গঠনটা হবে, যেমন সাবজেক্ট এবং, কিন্তু পার্থক্যটা কোথায়? জাস্ট হেল্পিং ভার্ব, যে ভার্বগুলো সম্পর্কে আমি বিগত এপিসোডে আলোচনা করেছি, হেল্পিং ভার্বের জায়গায় আলোচনা একটু চেঞ্জ হবে। আরেকটা হচ্ছে ভার্বের সঙ্গে এখানে একটা আইএনজি বসবে। কন্টিনিউয়াস টেন্স হলেই সবসময় ভার্বের সঙ্গে একটা আইএনজি বসে। যেমন দেখো ফরমেশন, প্রত্যেকটা টেন্সের তিনটা করে ফর্ম শিখতে হবে, অর্থাৎ অ্যাফার্মেটিভ ফরমেশন, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ফরমেশন, নেগেটিভ সেন্টেন্সের ফরমেশন এন্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফরমেশন। তিন ধরনের ফরমেশনটা শিখতে হবে তোমাদের। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ফরমেশনটা কি হবে? এই টেন্সে সাবজেক্ট বসবে সবার প্রথমে, তারপর am is are বসবে সব সময়ের জন্য, কন্টিনিউয়াস টেন্স মানে am is are বসবে, তারপর ভার্বের সঙ্গে আইএনজি বসবে, তারপর অবজেক্ট বসবে। এবং নেগেটিভ বাক্য হলে কি হবে? সেটা নাবাচক বাক্য হলে পরে সাবজেক্ট বসবে, am is are বসবে, তারপর একটা নট বসবে, সিমিলারলি ভার্ব এবং ভার্বের সঙ্গে আইএনজি হবে, অবজেক্ট হবে। অর্থাৎ এখানে দুটো কিন্তু দেখো অ্যাফার্মেটিভ নেগেটিভ নিয়ম একই, জাস্ট এখানে কি হচ্ছে একটা নট বসে যাচ্ছে, am is are এর পরে নট বসে যাচ্ছে।
যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাহায্যকারী ভার্ব বা ডু বা ডাজ ব্যবহার করা হয়েছিল, কিন্তু এই টেন্সে ডু বা ডাজ ব্যবহার করার কোনো অপশন নেই, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে অক্সিলারি ভার্ব হিসাবে am is are আসবে, আর যেহেতু কন্টিনিউয়াস টেন্স মানে am is are আসবেই, সেজন্য আর অন্য কোনো অক্সিলারি ভার্ব বসার কোনো অপশন এখানে নেই, এবং এই জন্য এখানে সাবজেক্ট am is are নট ভার্বের সঙ্গে যে অবজেক্ট। সিমিলারলি আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য গঠন তো আগেরটার মতোই, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মতোই বাক্যের গঠন হয়। প্রথমে WH ওয়ার্ড, তারপর সাহায্যকারী ভার্বের জায়গাতে কি বসবে am is are, কারণ কন্টিনিউয়াস টেন্সে am is are বসবে, এবং তারপর কি আছে সাবজেক্ট, তারপর ভার্বের সঙ্গে ing অবজেক্ট। এবার গঠন কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন এটাই ছিল, শুধুমাত্র পার্থক্য কি হলো, সাহায্যকারী ভার্বের জায়গা চেঞ্জ হলো, এখানে অবশ্যই সব সময়ের জন্য am is are বসবে, আর এখানে ভার্বের একটা রূপ, অর্থাৎ ভার্বের সঙ্গে এখানে আইএনজিটা সবসময় আসবে। কেন? আইএনজিটা অনেকটা কন্টিনিউয়াস, মানে কোনো একটা কাজ যখন কন্টিনিউ ঘটে তখনই আইএনজি ফর্মটা ব্যবহার করা হয়, অর্থাৎ কোনো একটা কাজ চলছে এরকম বোঝালেই সবসময় আইএনজি ফর্মটা ব্যবহার করা হয়, কারণ আইএনজি ফর্ম অনেকটা ভার্বের সঙ্গে একটা চাকার মতো কাজ করে, অর্থাৎ ভার্বটাকে চালিয়ে নিয়ে যায়, কন্টিনিউ করে যায়। সো আমরা এখন উদাহরণের সাথে, আর যদি ইন কেস অফ নিয়ার ফিউচার, যদি আমরা ইউ মে টেক এ স্ক্রিনশট হিয়ার, তো যদি ইন কেস অফ নিয়ার ফিউচার দ্য ফরমেশন ইজ, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি কোনো নিকটবর্তী ভবিষ্যৎকাল বোঝায়, তাহলে গঠনটা এরকম হতে পারে, সাবজেক্ট am is are বসে গেল, তবে গোয়িং টু বসানোর পরে এখানে নট ইজটা প্লাসটা না দিলেও হয়, গোয়িং টু প্লাস মেইন ভার্ব ওয়ান, তারপর অবজেক্ট ইট। কিন্তু এই নিয়মে ব্যতিক্রম আছে, মানে সবসময় যে নিকটবর্তী ভবিষ্যৎকাল হলে এই নিয়মই হবে না তাই না, এরকম হতে পারে, এই নিয়ম দিয়ে হতে পারে। যেমন আমি যাচ্ছি, আই এম গোয়িং, মানে আমি এখন যাইনি, আমি এক্ষুনি আসছি, আই এম কামিং জাস্ট নাও, আই এম কামিং জাস্ট নাও, তাহলে কি আই এম কামিং জাস্ট নাও, এটা কিন্তু গোয়িং দিয়ে করলাম না। কিন্তু মনে করো আমরা বলছি আমরা সরস্বতী পূজা আয়োজন করতে যাচ্ছি, তখন কিন্তু আমি এই টেন্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তার মানে আমি এই টেন্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আমি এখনো আলোচনা করিনি, আমি একটু পরেই করব, তখন আমরা কি বলবো, উই আর গোয়িং টু। এইভাবেও করা যায়, এবং অনেক বাক্য এই কনস্ট্রাকশন অর্থাৎ এই ফরমেশন দিয়ে করা হয়, সাবজেক্ট am is are গোয়িং টু, তারপরে মেইন ভার্ব ওয়ান, কারণ টু এর পরে ভার্বের ওয়ান বসে, তারপর অবজেক্ট। এবার দেখো আমরা কয়েকটা উদাহরণ দিয়ে তোমাদের এটা বোঝানোর চেষ্টা করছি। যেমন দেখো, বালকেরা মাঠে ফুটবল খেলছে, তাহলে কি খেলা কাজটা চলছে, এখানে কি বোঝা যাচ্ছে, খেলা কাজের যে টাইমটা সেটা কন্টিনিউ হচ্ছে, চলছে, and that's why it is present continuous tense. So the formation is, যেহেতু এটা affirmative sentence, তাহলে কি হবে, সাবজেক্ট am is are, ভার্বের সঙ্গে ing অবজেক্ট, বালকেরা the boys, তারপরে am is are এর মধ্যে আর, তারপরে কি হচ্ছে playing p l a y i n g playing, তারপর হচ্ছে ফুটবল, এটা হচ্ছে অবজেক্ট, ফুটবল in the field। আবার ছাত্ররা ট্রেনে ভ্রমণ করছে মানে কি, কাজের টাইমে, মানে ভার্বের যে কাজটা, the action of the verb is going on, চলছে, তাহলে ছাত্ররা the students, এটা হচ্ছে সাবজেক্ট, the students, তারপর হচ্ছে আর ট্রাভেলিং, ভ্রমণ করেন যে t r a v e double l i n g, the students are traveling, তারপর হচ্ছে ট্রেনে করে, তাহলে বাই ট্রেন, বাই কেন হলো এখানে বাই করা হলো এই কারণে হলো, কোন যানবাহনের দ্বারা যখন যাত্রা বোঝায়, অর্থাৎ কোন যানবাহনের দ্বারা যখন যাই আমরা, কোন যানবাহনে করে যখন যাই, তখন সেটা বাই হয়। যেমন আমি বাসে করে স্কুলে যাই, আই গো টু স্কুল, বা আমি বাসে করে স্কুলে যাই, আই এম গোইং টু স্কুল বাই বাস। সবসময় কি হবে, কোন যানবাহনের দ্বারা যখন যানবাহনে চড়ে তোমরা যাবা, তখন হচ্ছে বাই ট্রেন, বাই বাস, বাই শিপ, বাই এরোপ্লেন, এরকম। তো তারা রোদ্রে দৌড়াদৌড়ি করছে না, তাহলে এটা নেগেটিভ বাক্য, সিম্পলি একই নিয়ম হবে, শুধু নট বসে যাবে। তাহলে কি হবে, তারা দে, তবে কি হবে আর, তবে নেগেটিভ বাক্য হলে নট, তবে রানিং আর ইউ ডবল এন আই এন জি, রানিং, তবে কি রানিং ইন দা, দে আর নট রানিং ইন দা সান। হলো নেক্সট, বালকটি সত্য কথা বলছে না, নেগেটিভ বাক্য, তাহলে বালকটি দা বয়, দা বয়, দা থাকা হলো যে টি, কোন নাউনের সঙ্গে টি টা খানা খানি থাকলে পরে কি হবে,
দা হবে, the boy is not telling the truth. তোমরা কোথায় যাচ্ছ, এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে কি হবে, কোথায় আগে WH ওয়ার্ড বসাতে বলছে, তারপরে am is are, তারপরে ভার্ব সাবজেক্ট, তারপরে ভার্বের সঙ্গে ing অবজেক্ট। তাহলে তো কোথায়, তাহলে where, তাহলে কি হবে am is are এর মধ্যে আর, আরটা কেন হলো, যেহেতু এখানে তোমরা আছে ইউ, সেজন্য ইউ এর সঙ্গে আর বসে। তাহলে ইউ আর, where are you, তাহলে ইউ আর বলে how are you going, GOING, প্রশ্নবোধক চিহ্ন। এবার দেখো, তাহলে এইভাবে করে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ট্রান্সলেশন করতে পারবো। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ট্রান্সলেশন এভাবে করতে হবে। সো এখন আরেকটা জিনিস এই ব্যাপারে মনে রাখতে হবে যে কিছু কিছু ভার্ব রয়েছে, there are some verbs which are not normally used in present continuous tense. কিছু কিছু ভার্ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয় না। কি রকম, যেমন দেখো, the following verbs are not normally used in present continuous tense. অর্থাৎ there are some verbs, কিছু কিছু ভার্ব আছে, those are not used normally in present continuous tense. যেমন মনে করো see, I am seeing, আমি দেখছি, হয় না। আমি মনে করে বললাম আমি পাখিটাকে দেখছি, তাহলে I see the bird, এটা ইনডিফিনিট টেন্সে লিখতে হবে, কারণ see শব্দটা কন্টিনিউয়াস ফর্মে হয় না। আবার দেখো feel, আমি ঠান্ডা অনুভব করছি, I am feeling, না, I feel cold। যেমন মনে করো হেয়ার, শুনছি, আমি শুনছি, I hear, আমি শুনছি I am hearing, না, I am hearing নয়। এটা মনে হয়, সিম মানে মনে হওয়া, ওয়ান্ট মানে চাওয়া, এই ভার্বগুলো, উইশ মানে ইচ্ছা করা, থিঙ্ক মানে চিন্তা করা, লাইক মানে পছন্দ করা, রিমেম্বার, ফরগেট ইত্যাদি, এইগুলো ভার্বের কন্টিনিউয়াস ফর্ম হয় না। তবে কোনো কোনো বিশেষ ক্ষেত্রে, স্পেশালি কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এগুলো হতে পারে। যেমন মনে করো ফিল দিয়ে আমি বলি, যেমন তুমি কি একটু ভালো অনুভব করছো, আর ইউ ফিলিং বেটার, তাহলে এই যে আর ইউ ফিলিং বেটার, এই যে আর ইউ ফিলিং বেটার, এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্সেই হলো। কিন্তু জেনারেলি, সাধারণত, নরমালি these verbs are not used in present continuous tense বা continuous tense, but in some cases these verbs can be used in a continuous form. যেমন একটু আগে আমি যেটা বললাম যে আর ইউ ফিলিং বেটার, এরকমই। and that's all.